This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। শুভজিৎ, আজ শুরুতেই জোড়া মিছিলের খবর। একদিকে এসএফআই এর মিছিল, অন্যদিকে চাকরিহারাদের মিছিল। আর এই জোড়া মিছিলে কিন্তু এই মুহূর্তে শহরের কার্যত নাভিশ্বাস উঠছে। একদমই চারটে, হ্যাঁ প্লিজ বলো, তুমি বলছিলে। আর চারটে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এসএফআই এর তরফ থেকে। চারটে মিছিল, শিয়ালদা এবং হাওড়া থেকে কেন্দ্রীয় মিছিল, মানে এসএফআই রাজ্য কমিটির ডাকে, বেথুন কলেজের সামনে থেকে কলকাতা জেলা কমিটির ডাকে মিছিল, হিন্দ সিনেমার সামনে থেকে হুগলি জেলার মিছিল। আর সবকটা মিছিলই কিন্তু অনির্বাণ শেষ হবে কলেজ স্ট্রিটে এসে। একেবারেই, যদিও চাকরিহারাদের দাবি যে তারা বিধানসভা পর্যন্ত যেতে চান এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, কিন্তু শেষমেশ নিশ্চিতভাবেই তাদের সেই দাবি পূরণ হবে না বলা যায়। নিরাপত্তাজনিত কারণেই পুলিশ তাদের বিধানসভা পর্যন্ত সম্ভবত যেতে দেবে না, ঠিক যেমনটা অন্যান্য মিছিলগুলোর ক্ষেত্রেও করা হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে এই মিছিলগুলো নিয়ে রীতিমতো সরগরম শহর। শুভজিৎ, একদমই মিছিলময় এই মুহূর্তে শহর কলকাতা। আমরা অনির্বাণ একবার সায়ন্তর কাছে যাই। সায়ন্ত রয়েছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যে মিছিল করছেন সেই মিছিল কভার করতে গেছে সায়ন্ত। মিছিল কতদূর পৌঁছালো, কত সংখ্যক জমায়েত, মানে প্রত্যেকেই কি ওখানে গেছেন নাকি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ ওখানে গেছে? চাকরিহারাদের একটা অংশ মূলত আজকে এসেছে, এবং যদি প্রত্যেকে আসতে হলে ভিড়টা আরও বেশি হতো, যদিও ভিড় কিন্তু নেহাতি কম নয়। আমি আমার ক্যামেরা পার্সন অভিজ্ঞতা দেখানোর জন্য যে মিছিলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। বহু চাকরিহারা যারা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি তারা সল্টলেকে বসে অবস্থান বিক্ষোভ করেছে, তারা বিভিন্ন অভিযান করেছে। আজকে তারা বিধানসভাটাকে বেছে নিয়েছে, কারণ বিধানসভায় আজকে প্রতিটি দলের সদস্যরা রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, তাই তারা এভাবে ধামসা মাদল নিয়ে তারা এই অভিযান করছে। সুবোধপল্লী স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, যে মিছিল বর্তমানে রফি আহমেদ কিদুবাই রোডের সংযোগস্থল থেকে কলকাতা পুরসভা হয়ে আডার এভিনিউ থেকে এগিয়ে চলেছে, এবং সেই মিছিলের ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি সরাসরি যারা রয়েছেন আমি তাদের কাছে আরেকবার চলে যাব। এই যে মিছিল আজকে বিধানসভা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের অভিযান? আমাদের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু বিধানসভায় এখন অধিবেশন চলছে, তাই আমাদের এখনকার আমরা যে সমস্যার মধ্যে আছি, মানে আমাদের যোগ্য অযোগ্য বা এইরকম জনিত আমাদের যে চাকরি চলে গেছে আজকে সুপ্রিম কোর্টের রায়, সেটা যোগ্য অযোগ্য যদি আগে যদি ওএমআর প্রকাশ করে, যেটা আছে অলরেডি, যদি সেই ওএমআরটা প্রকাশ করে আমাদেরকে ভাগ করে দেওয়া যায়, তাহলে আমরা যোগ্যরা যথাস্থানে ফিরে যেতে পারি, এবং যে অযোগ্যরা বাদ গেল সেই স্থানে নতুন করে ওয়েটিংরা জায়গা পাবে, তারপরে সেখানে নতুনদের জায়গা হবে। ফলে এই সমস্যাটা জানানো আমাদের আজকে এই অধিবেশনে অত্যন্ত জরুরি বলেই আমরা মনে করছি। আপনাদের এই অভিযান রাজ্য সরকারের কানে সঠিকভাবে পৌঁছবে বলে মনে হয়? আপনাদের বক্তব্য এই মিছিলের মাধ্যমে আপনাদের বক্তব্য রাজ্য সরকারের কাছে সঠিকভাবে পৌঁছবে বলে মনে হয়? আমরা তো আশাবাদী যে আমাদের এইভাবে যে আমরা বলতে চাইছি, আমরা যে বার্তা পৌঁছতে চাইছি, সেটা নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে অবশ্যই পৌঁছবে। তিনি আমাদের অভিভাবিকা, আমরা আশা করব তিনি আমাদের এই সমস্যার সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেবেন। বেশ, সায়ন্ত সঙ্গে থাকুন। পাশাপাশি আমরা এসএফআই এর মিছিলগুলোর দিকে নজর রাখি। চারটে মিছিল মূলত বেরিয়েছে। কেন্দ্রীয় মিছিল বেরিয়েছে শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে, অর্থাৎ এসএফআই রাজ্য কমিটির ডাকে। কলকাতা জেলা কমিটির ডাকে মিছিল বেরিয়েছে বেথুন কলেজের সামনে থেকে, আর হিন্দ সিনেমা হলের সামনে থেকে বেরিয়েছে হুগলি জেলা কমিটির মিছিল। সেই মিছিল কভার করতে গেছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। দাবিটা কি মিছিল থেকে, কি দাবি উঠছে? সুপ্রিয়, শুনতে পাচ্ছ? না, সুপ্রিয়র সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আমরা মিছিলের ছবি দেখাচ্ছি। মিছিল এগিয়ে চলেছে অনির্বাণ, চারটে জায়গা থেকে মিছিল, এবং প্রত্যেকটা মিছিল কিন্তু শেষ হবে কলেজ স্ট্রিটে। একেবারেই অনেকগুলো দাবি আছে, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু দাবি, এবং শিক্ষা সংক্রান্ত বেশ কিছু দাবি রয়েছে। স্বাভাবিকভাবেই সেই দাবিগুলো নিয়ে এসএফআই এর এই মিছিল। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কি দাবি উঠছে, কি স্লোগান উঠছে মিছিল থেকে?
শুভজিৎ, দেখো হিন্দ সিনেমা হলের সামনে থাকে এসএফআই এর যে হুগলি জেলা কমিটির যে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে। আজকের বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে কলেজ স্ট্রিটে, সেই সমাবেশে যোগ দিতে কিন্তু শহরের মূলত 4টি প্রান্ত থেকে কেন্দ্রীয়ভাবে মিছিল আসছে। তার মধ্যে হুগলি জেলা কমিটির যে মিছিল, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে এগিয়ে চলেছে। এবং তুমি যেটা জানতে চাইছিলে মূলত কি দাবি, রাজ্যের সমস্ত কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের মত প্রকাশের অধিকার থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা যাতে তারা পেতে পারে, এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখেই কিন্তু আজকে এই মিছিল এগিয়ে চলেছে। সমাবেশে যোগ দিতে সরাসরি একটু কথা বলি, মূলত কি দাবি? নির্বাচনের দাবিতে রয়েছে, আর কি দাবি রয়েছে? মূলত আমাদের দাবি যেটা বললেন, বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিতে ক্যাম্পাসে ইলেকশন হয় না, তার কারণে তৃণমূলের দুষ্টু দামাল 40-45 বছরের বাচ্চাদের দাপাদাপি কলেজ ক্যাম্পাসে বাড়ছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার তারা খর্ব করেছে, গণতান্ত্রিক পরিবেশ কলেজ ক্যাম্পাসের মধ্যে নেই, সেই পরিবেশ ফেরানো, তার পাশাপাশি পড়াশোনার অধিকার সুনিশ্চিত করা, বেসরকারীকরণের বিরুদ্ধে। আজকে শিক্ষা সকলের জন্য, এই শিক্ষার অধিকার সমান হওয়া উচিত। কিন্তু আজকে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে আমার রাজ্যের সরকার যেভাবে সুকৌশলে আমার রাজ্যে সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করেছে, গরিব অংশের ছাত্রছাত্রীরা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং পাশাপাশি ইন্টারনেটের অধিকার, প্যান্ডেমিকের সময় থেকে আমরা দেখে আসছি অনলাইন ক্লাস অমুক তুমুক, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রিতে ফোন দিয়ে দিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই যারা পুঁজিপতি তারা সেই সময় দাঁড়িয়ে ইন্টারনেটের দাম বাড়িয়ে দিল। ফোন তো ছাত্রছাত্রীরা পেয়ে গেল, ইন্টারনেট পাবে কোত্থেকে? এ ধরনের বহু দাবি রয়েছে, বেশ কিছু দাবিকে সামনে রেখেই কিন্তু এই মহা মিছিল শুরু হয়েছে। হিন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হওয়ার পর ধীরে ধীরে কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা পার্সন গৌরব যে ছবি দেখাচ্ছে, যে হুগলি জেলা থেকে আসা এসএফআই এর যারা সদস্যরা রয়েছেন তারাই এই মিছিলে পা মিলিয়েছেন এবং তারা যে সমস্ত দাবিগুলো তুলে ধরলেন, এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু কলেজ স্ট্রিটে আজকে যে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশের মধ্যে দিয়ে তারা তাদের সার্বিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি সুজয় এই মুহূর্তে শিয়ালদার যে মিছিল তার সামনে থেকে রয়েছেন, কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, এই মিছিলে যদি একটু কথা বলা যায়, যারা হাঁটছেন তাদের সঙ্গে, তারা কি চাইছেন, কেন তাদের আজকে কোন কোন দাবির ভিত্তিতে এই মিছিল, যদি একটু কথা বলা যায় সুজয়। একেবারে অনিমান, আমি লোকেশনটা জানাবো। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এখন বিদ্যাপতি সেতু হয়ে এমজি রোড দিয়ে কলেজ স্ট্রিটে যাবে। আমি সরাসরি কথা বলবো। আজকে কেন্দ্রীয় সমাবেশ কলেজ স্ট্রিটে, আজকে আপনি রয়েছে শিয়ালদার মিছিলের সঙ্গে। আপনাদের দাবিগুলো কি? মিশন যে গোটা বাংলায় শিক্ষা লাটে উঠে গেছে, তার সাথে গোটা দেশেও জাতীয় শিক্ষানীতি লাগু করার ফলে গোটা দেশের সাথে বাংলাতেও একটার পর একটা স্কুল বন্ধ হচ্ছে। স্কুলে হচ্ছে যেখানে নিয়োগ হওয়ার দরকার শিক্ষক নেই, এবং শিক্ষক নিয়োগ হলে সেখানে দুর্নীতি হচ্ছে, শিক্ষকদের ফেলে পেটানো হচ্ছে, আর ছাত্রদের সেখানে যারা পড়তে চায় একটার পর একটা ছাত্র ড্রপ আউট হয়ে শিক্ষার অঙ্গন থেকে বাইরে চলে যাচ্ছে। এবং গোটা শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এবং আজকে আমাদের গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও এই প্রতিবাদটা চলছে বিভিন্ন জায়গায়। এই প্রতিবাদটা শিক্ষা বাঁচানোর লড়াই, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং হচ্ছে একতা রক্ষা করবার লড়াই। কারণ যখনই শিক্ষা কর্মসংস্থান চেয়ে আমরা এক হচ্ছি, জাতপাত ধর্মের নামে ওরা বিভাজন করবার চেষ্টা করছে। তাই এই মানুষের যে বেসিক মুদ্রাগুলোকে নিয়ে আজকে আমরা রাস্তায় রয়েছি। আমি আরেকজনের সাথে কথা বলবো। শিক্ষকরা অনশনে রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরও দাবি কিন্তু তারা শিক্ষাক্ষেত্রে তারা স্কুলে ফিরতে চায়, কিন্তু দাবি মিটছে না। শিক্ষকরা স্কুলে ফিরতে চায়, ড্রপ আউট হওয়া ছাত্ররা স্কুলে ফিরতে চায়, আমার বাংলা আবার তার চেনা ছন্দে ফিরতে চায়, কিন্তু এইরা কোথাও ফিরতে পারছে না। বরং যাদের জেলে যাওয়ার কথা তারা জেল থেকে ফিরে আসছে, অনুব্রত মণ্ডলের মতো লোকেরা, আর রাজ্যে অন্ধকারের শাসন চলছে। এই অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর লড়াই এসএফআই লড়ছে। আমি সহকর্মী সুদেবকে বললো একটু মিছিলের ছবিটা দেখানোর জন্য। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখছি যে শিক্ষকরাও মার খাচ্ছেন নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে, সেটাও কি আজকে আপনাদের দাবির মধ্যে রয়েছে? মমতার আমলে শিক্ষক মার খাবে, ছাত্র মার খাবে, যারা চাকরি প্রার্থী আছে মার খাবে, এটাই তো বাংলার স্বাভাবিক চরিত্র হয়ে গেছে। আর এই চরিত্র বদলের দাবিতে এসএফআই লড়াইটা লড়ছে। গোটা বাংলা জুড়ে যেভাবে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনার আঙিনা থেকে সরে যাচ্ছে, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, আমরা চাই সেই সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার আঙিনায় ফিরে আসুক, আর সেই কাজ করতে সরকারকে বাধ্য করতে আমরা চাই। আর তার জন্যই আজকের এই সমাবেশ গোটা বেশ। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে ছিলেন, এর আগে আমাদের অন্য প্রতিনিধিরাও ছিলেন। এসএফআই এর মিছিল 4টি মিছিল, অন্যদিকে চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশের মিছিল। এই নিয়ে আপাতত কিন্তু শহর রীতিমতো আষ্টপৃষ্ঠে জড়িয়ে রয়েছে, কিন্তু এরই মাঝে বিধানসভা নতুন করে আজকে আবার উত্তাল হল। একদমই।
উত্তাল হচ্ছে বিধানসভা। সকাল থেকে সে খবর দেখাচ্ছিলাম আপনাদেরকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন বলতে শুরু করেন অনির্বাণ, তখনই বিজেপি বিধায়করা দেখলাম স্লোগান দিতে শুরু করে দেন। একেবারে মোদী সরকারকে চোরেদের সরকার বলে আক্রমণ, পাল্টা স্লোগান দেন বিজেপি বিধায়করা এবং এই স্লোগান, পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝখানে একে ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, সৌরভের কাছে চলে যাব। সৌরভ, যদি একটু বলো বিধানসভার ভিতরের ছবিটা আজকে যেরকম ছিল মুখ্যমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে বিশেষ করে। অনির্বাণ, একটা জিনিস কিন্তু আজ বিধানসভায় স্পষ্ট হয়ে গেছে যে 2026-এর বিধানসভার নির্বাচন আসন্ন এবং তার রেশ কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বিধানসভা অধিবেশনেও এবং রাজ্য রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে। এর আগে আমরা দেখেছি যে বঞ্চনার অভিযোগ তুলে বারে বারে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে যখন 100 দিনের কাজ নিয়ে পঞ্চায়েত মন্ত্রী তিনি যখন জবাবি ভাষণে ভাষণ দিচ্ছিলেন, সেই সময়ই কিন্তু উঠে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এ রাজ্যের বিরোধীরা যে শব্দবন্ধে আক্রমণ করে, চোরেদের সরকার, সেই চোরেদের সরকার শব্দবন্ধে মোদীকে আক্রমণ করলেন মমতা। কোথায় আক্রমণ করলেন? কোনো জনসভায় দাঁড়িয়ে না, একেবারে বিধানসভা অধিবেশনের ভেতরে। 1, 2, বাংলার বঞ্চনা, বহু অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্য অসঙ্গতি ধরা পড়েছে তথ্যে। বাংলা তথ্যের জবাব দেওয়া সত্ত্বেও 100 দিনের কাজে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, এটা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। পাশাপাশি তিনি কি বললেন? বললেন যে বাংলা ভাষায় কথা বলতে গেলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থার মুখে পড়ছেন বাঙালিরা। অর্থাৎ আবারও সেই বাংলা বাঙালির আবেগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী, বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন এবং তাদেরকে আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। রাজ্য বিধানসভায় আজকে যেভাবে মুখ্যমন্ত্রীর ভাষণ, সেই ভাষণকে কেন্দ্র করে স্লোগান, পাল্টা স্লোগান, এইভাবে বিধানসভা উত্তাল হয় এবং বিশেষ করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তার বক্তব্য পেশ করবার সময় নিজে থেকে উঠে দাঁড়িয়ে সরব হন, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, খুব দেরি নেই। ফলে এই কেন্দ্র রাজ্য বলুন বা তৃণমূল বিজেপি বলা যাক শুভজিৎ, সেই চাপানুতর বা সেই দ্বন্দ্ব কিন্তু ক্রমশ আরো বাড়বে যত দিন এগোবে। বিধানসভায় এবার ওয়াকআউট বিজেপি। রাজ্যের শিক্ষার অব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি, কিন্তু বিষয়টি বিচারাধীন বলে খারিজ করে দেন স্পিকার। পাল্টা স্লোগান দেন বিজেপি বিধায়করা। মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার। এরপরই তুমুল উত্তেজনা শুরু হয়, ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন, এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না। ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। অনির্বাণ, একটু আগে সৌরভের সঙ্গে তুমি কথা বলছিলে, সৌরভ বললো যে আজকে বিধানসভায় মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে 26-এর নির্বাচন আসতে বেশি দিন বাকি নেই। একটা ইস্যু তো সৌরভ তুলে ধরলো, আরও একটা ইস্যু, যে ইস্যু এর আগে 21-এর নির্বাচনে পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, বাঙালি আবেগ। ফের সেই বাঙালি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে নিশানা করেছেন? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ইঞ্জিন সরকার চলছে এবং সেখানে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তাদের বাংলাদেশি বলে বিতরণ করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং মূলত এই বিষয়টিকে সামনে রেখেই সেই বাঙালি অস্মিতা, বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে মুর্শিদাবাদ এবং বাগদার কয়েকজন বাসিন্দা
তারা অভিযোগ করছেন যে তাদের কাছে বৈধ পরিচয়পত্র ছিল, তা সত্ত্বেও মহারাষ্ট্রের সরকার তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করছে এবং এই অভিযোগ কিন্তু ক্রমশ সামনে আরও বেশি করে আসছে। ফলে এই জায়গাটিকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাতিয়ার করলেন এবং তিনি বললেন যে আমি রাজবংশী ভাষাতেও কথা বলি, আমি সাঁওতাল ভাষাতেও কথা বলি, আমি হিন্দিতেও কথা বলি, বাংলাতে কথা বললেই তাকে বিতরণ করতে হবে কেন, এই অভিযোগ তিনি সামনে আনলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই শুভজিৎ তুমি যেমনটা বললে যে 2021-এও আমরা দেখেছিলাম যে বাংলার মেয়েকে চায়, এই যে স্লোগানকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস ফায়দা তুলেছিল ভোট বাক্সে, এবারও তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে আবার নিয়ে যেতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কিন্তু এবার বিজেপির কাছে কি ঢাল আছে বা বিজেপির কাছে পাল্টা কি অস্ত্র আছে সেদিকে নজর থাকবে আমাদের। প্রদীপ্ত নজর থাকবে সেদিকে। কুণাল ঘোষ তিনি কি বলেছেন একবার শোনাই। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই, তো তারা তো ভারতীয়, ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে, কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা, একঘরা করা আইনে। তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে, কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে, এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। দেখো শুভজিৎ, যে তথ্যগুলোর উপর দাঁড়িয়ে বা যে ঘটনাগুলোর উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগগুলো এনেছে সামনে, সেগুলো কিন্তু একটাও ফেলনা নয়, একটাও ফেলে দেওয়ার মতো নয়, একেবারে কঠোর বাস্তব বলতে যা বোঝায়। বাগদার দম্পতিকে গ্রেফতার করে বাংলাদেশে পুশব্যাক করে মুম্বাই পুলিশ। ছেলে বাংলায় কথা বলেছে বলেই তাকে পুশব্যাক করেছে মুম্বাই পুলিশ, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন যুবকের বাবা। বাগদার অনুঘাট পঞ্চায়েতের বাসিন্দা ফাজের মণ্ডল স্ত্রী তসলিমাকে নিয়ে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে যান 5 মাস আগে। গত 10 তারিখ বাংলাদেশি হিসেবে তাদের গ্রেফতারের কথা জানিয়ে বাড়িতে ফোন করে মুম্বাই পুলিশ। তারপর কি হলো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে কথা বলে। দীপঙ্কর, কি হলো এরপরে? নিশ্চয়ই তাদের কাছে পরিচয়পত্র ছিল, দেখিয়েছেন নিশ্চয়ই মুম্বাই পুলিশকে। দেখো একদমই তাই। ওই পরিবারের যে অভিযোগ, ফজের মণ্ডল এবং তার স্ত্রী, এরা দুজনই প্রথমে কর্ণাটকে গেছিলেন এবং মাস চারেক আগে সেখান থেকে মহারাষ্ট্রে যান কাজের জন্য। মহারাষ্ট্রের পুলিশ তারা ওখান থেকে তাদেরকে ধরে এবং তাদের পরিচয়পত্র জানতে চায়, তাদের কাছে প্রাথমিকভাবে যা যা ছিল এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, যা যা কাগজপত্র প্রয়োজন সবগুলো পাঠায়। কিন্তু গত 3-4 দিন ধরে তাদের সঙ্গে আর পরিবার যোগাযোগ করতে পারেনি। কিন্তু গতকাল বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড তারা ফোন করছে, তারা ফোন করে বলছে আপনাদের ওখানকার কি কাগজ আছে পাঠান। এরপরই তারা বনগাঁ পুলিশ সুপারের দ্বারস্থ হন। বনগাঁ পুলিশ সুপারের কাছে তারা অ্যাপ্লাই করেন যে এই যে ফজের মণ্ডল এবং তার স্ত্রী তাদেরকে মুম্বাই থেকে দিনাজপুরের মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হলো। এরা আসলে ভারতীয়, এর জন্ম ভারতে হয়েছে, তার জন্ম সার্টিফিকেট এবং এর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কাগজপত্র রয়েছে। তা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বলার কারণে তাদেরকে পুশব্যাক করা হয়েছে, এমনটা পরিবারের অভিযোগ। এই একই অভিযোগ করছেন মধুপর্ণা ঠাকুর, বাগদার বিধায়ক। তিনি বলছেন যে যেহেতু বাংলা ভাষায় কথা বলেছে এবং বাগদা থেকে গেছে, সেই জায়গা থেকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। যদিও বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তার একটা পাল্টা বক্তব্য আছে যে কিসের ওপরে ভিত্তি করে, নিশ্চয়ই কিছু গোলযোগ পেয়েছে। যে একেবারেই দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু ঘটনা যদি শুধু বাগদার হতো তাহলে বোধহয় দেবদাস মণ্ডলের এই কথাটা মানলেও মানা যেতে পারত, হয়তো কিছু একটা গন্ডগোল আছে, একটা সন্দেহ থাকতো। কিন্তু না, শুধু বাগদা নয়, বাংলাদেশে পুশব্যাক হওয়া 3 জনকে ফেরানো হলো ভারতে। কেন? তার কারণ তারা ভারতীয়, তারা আদৌ বাংলাদেশি ননই। মহারাষ্ট্র থেকে বাংলাদেশি সন্দেহে তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। বাংলাদেশে তাদের খোঁজ পাওয়া যায়, তাদের নথি যাচাইয়ের পর কোচবিহার পুলিশ বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে। এরপর সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে। আপনি ভাবুন, আপনারা একবার ভাবুন যে ফ্ল্যাগ মিটিং হয় সাধারণভাবে অনুপ্রবেশ হলে, অনুপ্রবেশের চেষ্টা হলে, সেই সংক্রান্ত কোনো গোলযোগ হলে, এছাড়াও সীমান্ত সংক্রান্ত নানা বিষয় হয়। কিন্তু যাদেরকে এদেশ থেকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে, এরকম 3 জন নাগরিককে ফেরানোর জন্য সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশের বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে। জামালদাহ সীমান্তে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শেষমেশ 4 জনকে। ফেরত আসা নাজিম উদ্দিন মণ্ডল এবং মিনারুল শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং বেলডাঙ্গার বাসিন্দা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে। কৌশিক,
দেখো, যেটা জানা গেছে যে মহারাষ্ট্রে কাজের সময় যে সময় বাংলাদেশি ধরপাকড় চলছিল, তারপর কিন্তু সেখানে মহারাষ্ট্র থেকে কোচবিহার সীমান্তে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় পুশব্যাকের জন্য যারা বাংলাদেশে এপারে এসেছিল, এবং সেই সময় কিন্তু 4 জন ভারতীয় নাগরিক ভুলবশত সেখানে চলে গেছিল কোনো ক্রমে। সেক্ষেত্রে বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফেরানো হয়েছে। তাদের মধ্যে মুর্শিদাবাদে রয়েছে 3 জন যারা পরিযায়ী শ্রমিকের মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন, এবং 1 জন রয়েছে বর্ধমানে। তার মধ্যে মুর্শিদাবাদে হরিয়ারপাড়া, বেলডাঙ্গা এবং ভগবানগোলার বাসিন্দা। তারা যেটা জানাচ্ছেন যে তাদের সঙ্গে বাংলাদেশিরা কিন্তু একই জায়গায় থাকতেন, সেক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এবং সেক্ষেত্রে সেই কারণে তাদের পুশব্যাকের সময় যখন বিএসএফের মেকলিগঞ্জ এলাকায় অর্থাৎ কোচবিহার এলাকায় দেওয়া হয় এবং তাদেরকে পরে বাংলাদেশে পুশব্যাক করা হয়, এবং এরপর যখন এরা তো নিশ্চিতভাবে প্রমাণপত্র দেখিয়েছিলেন, ভারতীয় পরিচয়পত্র দেখিয়েছিলেন, তখন সেগুলো যাচাই করেনি কেন বিএসএফ? বিএসএফ স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেছিল এদের পরিচয়পত্রগুলো দেখানোর পর? দেখো, প্রথম অবস্থায় বিএসএফের যে নথিগুলো চেক করেছিল সেক্ষেত্রে কিন্তু অনেক নথি যারা বাংলাদেশি রয়েছে তারাও কিন্তু ভারতে এসে জালভাবে নথি তৈরি করে ফেলে। সেক্ষেত্রে সেই রকম নথিতে কিছুটা গরমিল মনে হয়েছিল তাদের ক্ষেত্রে, কারণ অনেক বাংলাদেশি আছে তারা ভারতে এসে, যারা মহারাষ্ট্রে কাজ করছিল তারা কিন্তু এই দেশে এসে বাংলা এসে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল, সেক্ষেত্রে তাদেরকেও চিহ্নিতকরণ করা গেছে। সেই ক্ষেত্রে কিছুটা গরমিল হয়েছিল নথির, এবং সেই সময় পর্যাপ্ত নথি দেখাতে পারেনি বলে বিএসএফ এমনটাই দাবি করেছিলেন। পরে আবার পুনরায় যখন অর্থাৎ কোথাও দুধার জল মিলেমিশে যাচ্ছে আর তার ফল ভোগ করতে হচ্ছে একেবারে সত্যিকারের ভারতীয় নাগরিকদের। ধন্যবাদ, আপাতত ধন্যবাদ কৌশিক। মহারাষ্ট্রে কাজে যাওয়া বাঙালিদেরকে, বাঙালি শ্রমিকদেরকে শুধুমাত্র বাংলা ভাষার জন্য টার্গেট করা হচ্ছে, এটা বলে যখন বিধানসভায় সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, যখন সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন এমন ঘটনাও কিন্তু সামনে আসছে যে ঘটনাগুলোর উপর দাঁড়িয়ে, যে বাস্তবের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই কথাগুলো বলছে। আমাদের সঙ্গে উপস্থিত যে 2 জন অতিথি রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র। আমি দুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু দীপঙ্কর বাবু প্রথম আপনার সঙ্গে কথা বলবো, তার কারণ দীর্ঘদিন ধরে এদেশে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ, এবং সেটাকে কেন্দ্র করে বারবার যখন বিএসএফকে নিশানা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা অন্য দলগুলোর তরফ থেকে, আপনারা বলেন যে বিএসএফ অরক্ষিত সীমান্ত অনেক সময় পাহারা দেয়, ফলে সেখান দিয়ে লোক ঢুকে গেল তো বুঝলাম। আমার বক্তব্য, সব কজন অনুপ্রবেশকারীকে, যতজন অনুপ্রবেশকারী আছে ফেরত পাঠান, কিন্তু ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী মনে করে ফেরত পাঠানো হচ্ছে, সাজিয়ে ফেরত পাঠানো হচ্ছে, এগুলো কি? দেখুন, মিনারুল শেখ এবং মিজানুর, যার কথা আপনাদের একটু আগে যে ভাষ্যকার তিনি বলছিলেন যে তারা যেখানে থাকতো সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ছিল, এবং বাংলাদেশিদের সাথে এদের পরিচয়পত্র দেখাতে গিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হয়েছে, তারা নিজেরাই বলেছে। অর্থাৎ তারা পরিচয়পত্র বিধান হিসাবে যে আধার কার্ড এবং যে প্যান কার্ড দেখাচ্ছে, প্যান কার্ড এবং আধার কার্ড তো আর পরিচয়পত্রের নিদান হতে পারে না। দীপঙ্কর বাবু, আমি বুঝতে পারছি আপনার যুক্তি, আপনি আমাকে একটা ছোট্ট কথা বলুন তো। সাধারণভাবে আমরা যে লোকালয়গুলোতে থাকি তার আশপাশেই তো চোর ডাকাত এমনকি উগ্রপন্থীও ধরা পড়ে। শুনুন না, আমরা যে লোকালয়ে থাকি তার আশপাশে চোর ডাকাত উগ্রপন্থীও ধরা পড়ে। এবার আমার পাশের বাড়ি থেকে, পাশের ফ্ল্যাট থেকে, পাশের বিল্ডিং থেকে একটা উগ্রপন্থী ধরা পড়েছে বলে যদি আমাকে উগ্রপন্থী বলে একই সঙ্গে তার সঙ্গে চালান করা হয়, তার কি কোনো যুক্তি থাকে? আপনার সঙ্গে চালান করা নাই, আপনার রিপোর্টার যে বলেছে সেই কথাই বলছে, আপনি বলতে দেবেন তো? কি বলছে 10 থেকে রিপোর্টার? কি বলছে? যদি আপনি শুরু করে দেন তাহলে কি করে বলবেন? আরে রিপোর্টার কি বলছে? বাংলাদেশি যারা সত্য পাঠানো হয়েছে কি না উল্টোটা? কি বললো রিপোর্টার? শুনলেন তো মন দিয়ে? আপনি বলতে দিচ্ছেনই না তো। আচ্ছা বলুন, আপনি কি চান আমি বলবো? আপনার রিপোর্টার বললেন যে ওরা নিজেরাই স্বীকার করেছে কিছু প্রমাণপত্রগত অসুবিধা হয়েছে একটি ক্ষেত্রে। আমি নিশ্চয়ই বলবো যে নির্দিষ্টভাবে একটি ক্ষেত্রে থেকে বাইরে 50 থেকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে, তার মধ্যে যদি একজনকেও পাঠানো সেটাও সঠিক কাজ না। যদি এরকম কিছু ঘটে থাকে সেটা নিশ্চয়ই কোন রকম ভাবে আমরা সমর্থন করি না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি 2000 সালের আগস্ট মাসের 4 তারিখে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে 2005 সালে বলেছিলেন যে অনুপ্রবেশে বাংলা ছেড়ে গেছে, সেই অনুপ্রবেশকারীরা আজকে বাংলার এই মাথা থেকে ওই মাথায় ভরে আছে। সেটা তো ঠিক কথাই, সব অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হোক, কিন্তু কোনো বাংলাদেশি হয়ে ফেরত চলে যাবে, আবার পুশব্যাক করিয়ে নিয়ে আসতে হবে তাকে, এটা তো কোনো কাজের কথা নয়। আমি কৃষাণু মিত্রের কাছে যাবো। কৃষাণু মিত্র, আপনারা বারবার এই কথাটা বলেন যে অন্য রাজ্যে গেলে সে বাংলা ভাষী হওয়ার জন্য অনেক সময় বাংলাদেশি সেজে যেতে হয়। এমন 3টে ঘটনা আমরা চোখের সামনে আজকে দেখতে পেলাম, কিন্তু এই কথাটা পাশাপাশি জিজ্ঞাসা করবো আপনাকে, শুধুমাত্র এই 3টে ঘটনাকে সামনে রেখে আবার সত্যি বাংলাদেশিদের ধরার কাজ, তাদেরকে চেস করার কাজটা বন্ধ হয়ে যাবে না তো? দেখো অনির্বাণ, প্রথম কথা হচ্ছে যে
তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি প্রথমে তোমাদের প্রতিবেদনটা আমি শুরুর থেকে শুনছিলাম, কোথাও যেন আমার মনে হচ্ছিল যে কোথাও সত্যকে স্বীকার করার প্রবণতাটা কম আছে। তুমি প্রথম বললে যে এর মধ্যে ঘটনার ভিত্তিগুলো সত্যি বলে এই অভিযোগগুলো বারে বারে আসছে, তোমাকে তাই জন্য ধন্যবাদ। দ্বিতীয় কথা বলি যে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 2022 সালে বর্ধমান জেলার পলাশ অধিকারী, শুক্লা অধিকারী এবং তাদের 1.5 বছরের ছেলে আদি অধিকারী তৎকালীন বিজেপি শাসিত কর্ণাটকার ব্যাঙ্গালোরে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে গেছিলেন এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হয়েছিল। 300 দিনের অতিরিক্ত তারা ব্যাঙ্গালোরে ডিটেনশন ক্যাম্পে ছিলেন। 5 বার তাদের সঠিক নথি দিয়ে এখানকার আত্মীয় স্বজনরা তাদের পক্ষে ওখানে আদালতে দাঁড়িয়েছিলেন। প্রত্যেকবার ওখানকার বিজেপির সাংসদ এবং বিধায়কদের চাপে সেই কেসটা পুনরায় তাদেরকে জেল কাস্টাডিতে দেওয়া হয়েছে। কর্ণাটকায় কংগ্রেস সরকার আসার পর প্রথমে তারা বেল পায়। তা তুমি বলো না, এই পলাশ অধিকারী তার বউ শুক্লা অধিকারী বর্ধমান জেলা, তাদের 1.5 বছরের ছেলে আদি অধিকারী, তাদের কি মানে তাদের দোষটা কি ছিল? কারণ কি তারা বাংলা ভাষায় কথা বলতে, এবং তুমি যেহেতু 2-3 জন মুসলমান নাম নিলেন তাই বিজেপির হয়তো ব্যাপারটা খুব সুবিধাজনক মনে হলো যে এরা তো বাংলাদেশের সাথে মেনে। ঘটনাটা তা নয়, ধর্মটা কোনো ব্যাপারই নয়। বাংলা ভাষা হিন্দু মুসলমান নির্বিশেষে কথা বললেই বিজেপি শাসিত যে কোনো রাজ্যতেই নিপীড়ন নামানো হচ্ছে। বাবু দেখুন না, আমরা টিভি9 বাংলায় তো খবর করেছি, লাভলি খাতুন টিভি9 বাংলায় খবর করেছে, রিনা কবিরাজ টিভি9 বাংলায় খবর করেছে, নিউটন দাস। এখানে ধর্মের সত্যি কোনো সম্পর্ক নেই অনুপ্রবেশের সঙ্গে, কিন্তু মুশকিলটা হচ্ছে ধর্মের সম্পর্ক নাই থাকতে পারে কিন্তু ভাষার সম্পর্ক কিভাবে জুড়ে যাচ্ছে। বাংলা ভাষা বললে বাংলাদেশি হয়ে যাচ্ছে। দীপঙ্কর বাবু, আরে লাভলি খাতুন কে ছিল? লাভলি খাতুন তো বাংলাদেশ থেকে একটা তৃণমূল প্রধান করেছিল। যিনি বলছেন আপনারাও করেছেন নীরা কবিরাজকে, আপনারাও করেছেন নীরা কবিরাজকে। কি করে লাভলি খাতুন প্রধান হয়েছিল এই পশ্চিমবঙ্গে? তো আপনি বলবেন কি করে লাভলি খাতুন প্রধান হয়েছিল, কৃষাণ বাবুরা বলবেন কি করে রিনা কবিরাজ প্রধান হয়েছিল, কিন্তু মানুষ কিছুতেই বুঝতে পারবেন না যে কি করে একজন অনুপ্রবেশকারী প্রধান হয়। লাভলি খাতুন হয়েছিল, তৃণমূল সাসপেন্ড করেছে কিনা বলুন। আপনারা করেছেন, আপনারা করেছেন রিনা কবিরাজকে সাসপেন্ড, আপনারা রিনা কবিরাজকে সাসপেন্ড করেছেন? করেনি। রিনা কবিরাজের স্বামী একজন বাংলাদেশি, ভোটার লিস্টে জলজল করছে তার নাম। রিনা কবিরাজ নিজে যে এদেশে, আপনি নিশ্চিত? তখন টিভি9 ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি তো আছেন আজ পর্যন্ত। আরে লাভলি খাতুনকেও ধরে দিয়েছে টিভি9, রিনা কবিরাজকেও ধরে দিয়েছে টিভি9, আর নিউটন দাসের যে নাম বাদ গেল সেটাও ধরে দিল টিভি9। মুশকিল হচ্ছে আপনাদের কমফোর্ট জোনে না পড়লে সংবাদ মাধ্যম খারাপ হয়ে যায়, এটা সমস্যা, এটা সমস্যা। আমি পরবর্তী খবরে আসি। পেহেলগাঁও হামলার 55 দিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চবান। কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো 26 জন নিরপরাধ মানুষ, তাদেরকে হত্যা করলো 4 জন জঙ্গি। এটা যদি গোয়েন্দা ব্যর্থতা না হয় তারপরে, এবং এটা যদি গোয়েন্দা ব্যর্থতা হয় তারপরে এই হামলার 1 মাসের মধ্যে কি কি করা হলো, কেন তাহলে গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি করা হলো, পর্যটকদের উপরে হামলা চালানোর 4 জঙ্গি গেল কোথায়, তারা কি জীবিত না মৃত, এ নিয়ে নীরব কেন সরকার? এক্স মাধ্যমে এরকমই 5টা প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই দেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করে আসার পর অপারেশন সিঁদুর নিয়ে, পেহেলগাঁওয়ের হামলা নিয়ে, পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে পুনরুদ্ধার হবে, কবে পুনরুদ্ধার করবে ভারত, যেহেতু দেশের সংসদে নিয়ে ইতিমধ্যে একটি প্রস্তাব নেওয়া ছিল, তার ফলে আরো বেশি করে প্রশ্ন সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। 55 দিন কেটে গেছে, কিন্তু 5টা প্রশ্নর বিষয়ে সম্পূর্ণভাবে নীরব থাকছে কেন্দ্রীয় সরকার। দায়বদ্ধতার কার? কে দায়বদ্ধতাটা নেবে? সীমা লঙ্ঘন হলো, ভিতরে ঢুকে গেলেন 4 জন টেররিস্ট, মেরে দিলেন, বেরিয়ে গেলেন, ভারতবর্ষের সীমানার ওই পারে চলে গেলেন, এই দায়িত্বটা কে নেবে? এটা কি ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স বিষয়টা দেখেন তারা জানতেন না? ইন্টেলিজেন্স ব্যুরোর যে চিফ, যিনি প্রধান, এই 1 মাস, যেটা 22শে এপ্রিলের 1 মাস বাদে তাকে আবার 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো কেন? এটা কি পুরস্কার? অভিষেক ব্যানার্জি, আপনি যে প্রশ্ন করেছেন ঠিকই করেছেন, কিন্তু তার সাথে আরেকটি প্রশ্ন করবেন
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে বিজেপি আর বিএসএফ মুর্শিদাবাদের দাঙ্গা বাঁধিয়েছে, কিন্তু তারপরে আমরা মহামান্য আদালত এবং সিটের যে রায়, সেখানে দেখলাম প্রায় 18 জন জিহাদি যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যে প্রশ্নটা পায়েলগাঁও নিয়ে করছেন তার সাথে মুর্শিদাবাদ নিয়ে এই প্রশ্নটাও অবশ্যই করবেন, আমি আশা রাখবো। নজর রাখতে হচ্ছে কলেজ স্ট্রিটে, সেখানে এসএফআই এর ছাত্র সমাবেশ হওয়ার কথা, কিন্তু তার আগে বিভিন্ন জায়গা থেকে 4টে মিছিল বেরিয়েছে। একটা হাওড়া থেকে, একটা শিয়ালদা থেকে, একটা হিন্দ সিনেমার সামনে থেকে এবং একটা বেথুন কলেজের সামনে থেকে। হাওড়া এবং শিয়ালদা থেকে বেরিয়েছে এসএফআই রাজ্য কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিল, সেন্ট্রাল মিছিল। এই মুহূর্তে হাওড়ার যে মিছিল, সেই মিছিল কভার করতে গেছেন আমাদের সহকর্মী কৌস্তব। কৌস্তব, কারা কারা রয়েছেন এই মিছিলে? দেখো, এই মুহূর্তে কিন্তু এমজি রোড পৌঁছে গেছে সেই মিছিল এবং মূলত ক্যাম্পাসে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন বহুদিন ধরে হয় না, সেই নির্বাচনের দাবিতে পাশাপাশি ফ্রি ইন্টারনেটের দাবিতে কিন্তু আজকে এই ছাত্র সমাবেশের ডাক দিয়েছে এসএফআই। এবং হাওড়া থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে যে এসএফআই যে ছাত্রছাত্রী এবং বিভিন্ন যে কর্মী সমর্থকেরা আছেন তারা কিন্তু আজকে হাওড়ায় ওখানে জমায়েত হন এবং হাওড়া থেকে সেই মিছিল এই মুহূর্তে এমজি রোড দিয়ে চলছে। আপনাদের আজকে এই ছাত্র সমাবেশের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি মত প্রকাশের অধিকার। ক্যাম্পাসে যেভাবে দীর্ঘদিন নির্বাচন না করিয়ে দুর্নীতি ভরে গেছে, গুন্ডারা যে ভরে গেছে, তাদের মুক্ত করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা এবং সাধারণ ছাত্রছাত্রীরা মত প্রকাশের অধিকার দেওয়া ক্যাম্পাসের অভ্যন্তরে, এই দাবিতে আজকের এই সমাবেশ। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন আটকে রয়েছে, কি বলবেন? মানে অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচন হয় না। আমরা শেষ জেনারেশন যারা ছাত্র সংসদ নির্বাচন দেখেছি, এখনকার ছেলে মেয়েদের কাছে ছাত্র সংসদ নির্বাচন প্রায় সোনার পাথরবাটি হয়ে গেছে। তৃণমূলের দৌলত, একটা ইউনিয়ন বৈধ নয়, তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল ছাত্র পরিষদ কলেজের ইউনিয়নে বসে আছে? সমস্তগুলোকে আমরা ইউনিয়ন রুম থেকে টেনে হিচড়ে বের করবো, একটাও ছাত্র নয়। অধিকাংশের কোলে বাচ্চা, বয়স এত হয়ে গেছে যে তাদের বাচ্চাদের ছাত্র রাজনীতি করার বয়স হয়ে গেছে। আমরা স্পষ্ট দাবি করছি ক্যাম্পাসের অভ্যন্তরে গণতন্ত্র কথা, এর পাশাপাশি এ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এই স্কুলগুলোর সরকারি স্কুলগুলোর গেটে তালা পড়ে গেছে, ওই তালা খুলে পড়াশোনা করাতে হবে। ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়তে তৃণমূল নেতারা বসে মদ খায়, ওটা মদ খাওয়ার জায়গা না, পড়াশোনা করার জায়গা। সঙ্গে থাকো কৌস্তব, সঙ্গে থাকো। এই মুহূর্তে মিছিলময় শহর কলকাতা, 4টি মিছিল এসএফআই এবং একটি মিছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আমরা এসএফআই একটি মিছিল দেখালাম, আরো একটা মিছিল দেখাবো। এই মিছিল হিন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়েছিল, সুপ্রিয় কভার করতে গেছিল। সুপ্রিয়, কোথায় পৌঁছলো এই মিছিল? দেখো, কিছু সময় আগেই হিন্দ সিনেমা হলের সামনে থেকে হুগলি জেলা কমিটির বা সেখানকার এসএফআই এর যারা যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে এসে পৌঁছে গেছে এবং কলেজ স্ট্রিটের যে মূল সভামঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু জমায়েত করতে শুরু করেছে হুগলি জেলা কমিটির যে মিছিল, সেই মিছিল এসে পৌঁছেছে। আরও অপর একটি মিছিল, সেই মিছিলও কিন্তু এসে পৌঁছে গেছে এবং এসএফআই সদস্যদের যে জমায়েত, সেই জমায়েতের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকটি মিছিল কেন্দ্রীয়ভাবে যে মিছিল, 4টি মিছিল আসবে, 2টি মিছিল এসে পৌঁছেছে, বাকি 2টি মিছিল এসে পৌঁছানোর পরেই কিন্তু মূল সমাবেশের যে কাজ, সেই কাজ শুরু হবে এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 1.5 মাসের কাছাকাছি সময় হতে চললেও এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটি কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি রয়েছে। এ ধরনের বিভিন্ন দাবিকে সামনে নিয়েই কিন্তু আজকের এই বাম ছাত্র সংগঠন এসএফআই এর যে সমাবেশ, সেই সমাবেশ হতে চলেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই কর্মী সদস্যরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছে। কেন্দ্রীয়ভাবে মিছিল আসবে হাওড়া, শিয়ালদা, অন্যদিকে বেথুন কলেজের সামনে থেকে এবং আমি যে মিছিলে ছিলাম, যে মিছিল হিন্দ সিনেমা হলের সামনে থেকে খানিকটা সময়। কলেজ স্ট্রিট থেকে আমাদের অপর সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, তুমি সভামঞ্চের সামনে রয়েছো। সুশোভন, দেখো, একেবারে সভামঞ্চে এক এক করে মিছিল আসা শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এসএফআই সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একে একে তাদের যে একেবারে যে গন্তব্যস্থল ছিল, একেবারে সভামঞ্চে আসা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ একেবারে যে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এক এক করে এসএফআইয়ের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসা শুরু হয়েছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, এখনো পর্যন্ত আর কতগুলো মিছিল আসার বাকি রয়েছে এবং আপনাদের আজকে মূল বার্তা কি এই সভামঞ্চ? শিয়ালদা থেকে মিছিল পৌঁছে গেছে, হাওড়া স্টেশনের মিছিল ঢুকছে,
হিন্দ সিনেমা থেকে হুগলি জেলার মিছিল পৌঁছে গেছে, কলকাতা জেলার মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে আসছে। এই সমস্ত মিছিলে যে সমস্ত পড়ুয়ারা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা এখানে এসে এই আওয়াজটাই তুলতে চায় যে সরকার পড়াশোনার জন্য, পাবলিক এডুকেশনের জন্য পয়সা খরচা করুক। পাবলিক মানি প্রাইভেট ইনস্টিটিউশনকে প্রমোট করবার জন্য নয়, পাবলিক মানি পাবলিক এডুকেশনকে প্রমোট করবার জন্য। ড্রপ আউটদেরকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ফেরাতে হবে, স্পেশাল স্টিমুলাস প্যাকেজ চাই, মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়াতে হবে, পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপ, স্টাইপেন্ড, আদিবাসী ছেলে মেয়েদের জন্য, চা শ্রমিকের বাড়ির ছেলে মেয়েদের জন্য, পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য বিশেষ স্কলারশিপ, স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে। তারা সবাই আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আওয়াজ তুলেছিলাম একের দাবি হাজার গলায়। এই রাজ্যের প্রতিটা প্রান্তের লোকাল ডিমান্ড, লোকাল ইস্যু সমস্তটা উঠে এসছে হাজার হাজার ছেলে মেয়েদের গলায়। এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে যে দাবি দেওয়ার স্লোগান, সেই স্লোগান উচ্চারিত হচ্ছে। বুঝতেই পারছো যে অনেকগুলো ইস্যুকে সামনে রেখে কিন্তু তারা এই মিছিল করছে। এবং প্রসঙ্গত একটা বিষয় কিন্তু যথেষ্ট উল্লেখ্য যে একেবারে তো বলা যায় যে এই বছরটা শেষ হলে কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচন। তার বেশ, আমরা কলেজ স্ট্রিটের ছবি দেখালাম, একটু এগিয়ে যায় ধর্মতলার দিকে। আজকে বলছিলাম না, অনির্বাণ বলছিল যে মিছিলে মিছিলে এই মুহূর্তে সরগরম শহর কলকাতা। অনির্বাণ, এসএফআইয়ের 4টে মিছিল দেখালাম, 3টে মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে কলেজ স্ট্রিটে। একেবারেই কার্যত আজকে মিছিল নগরীর রূপ নিয়েছে কলকাতা। একসময় যেটা কলকাতাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করেই বলা হতো, আজকে কলকাতার ছবিটা কিন্তু প্রায় তাই। মিছিল নগরী, 4টে মিছিল তুমি এসএফআইয়ের বলছো, অন্যদিকে চাকরিহারাদের মিছিল, সব মিলিয়ে একের পর এক মিছিলে কার্যত আষ্টপৃষ্ঠে জড়িয়ে রয়েছে মহানগরী কলকাতা। এই মুহূর্তে চাকরিহারাদের মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, মিছিল কতদূর পৌঁছলো? দেখো, মিছিল পৌঁছেছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মোড়ে, এবং সেই মিছিল এই ধর্মতলা মোড়ে আসা সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু সম্পূর্ণ সংখ্যায় বাড়ানো হয়েছে। কারণ বিধানসভা পর্যন্ত তাদের কোনো মতেই যেতে দেওয়া হবে না, তাদের রানী রাসমণি এভিনিউ পর্যন্ত তাদের সেখানেই আটকে দেওয়া হবে, তাতে পরিস্থিতি যাতে কোনোভাবে অপ্রীতিকর অবস্থায় না পৌঁছায় সেখানে যেন প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যারা চাকরিহারা রয়েছেন তারা কথা বলছেন, তারা বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে চান এবং সেটাই কথা বলেছেন। আমি একবার শোনার চেষ্টা করবো কি বলছেন। আইনি নোটিশ প্রকাশ করেছেন, তা বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায়, আমরা আইন ভাঙতে যাবো না। ওখানে গেলে কিন্তু আমরা আইন ভাঙবো, ওখানে গেলে কিন্তু আমরা বিধানসভায় যাবই, বিধানসভায় আমরা যাব। পৃথিবীর কোন শক্তি নেই। আমরা স্যার আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, ওখানে আমরা যদি যাব, আমরা বিধানসভায় যাবই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী, তিনি গুলি চালাবেন, আমরা বুক পেতে দেব। নাইলে মুখ্যমন্ত্রীকে বলুন আলোচনায় বসতে, মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে। তিনি যদি চোর না হন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুক। আমরা কিন্তু যে ক্যাজুয়ালিটি হবে বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ, এই যে আমাদের আত্মাহুতি, এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ওখানে যদি যাব, পেলে যে পুলিশকে রীতিমতো কিন্তু তারা জানিয়ে দিলেন যে তারা বিধানসভা যাবেনই, এবং পুলিশ যদি কোনোভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করে তাহলে কিন্তু তারা সেখানেই বসে যাবেন এবং আন্দোলন করবেন, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেনই। এবং আমি সরাসরি সুমনের কাছে একবার চলে যাব। ওইসব বিকাশ ভবন বুঝি না, আমরা বলেছি বিধানসভায় যাবো। কিচ্ছু করতে পারবে না। আমরা বলেছি যদি ক্যাজুয়ালিটি না চান, মাননীয় মুখ্যমন্ত্রী যদি চোর না হন, দেখা করুন। নইলে যদি অকৃতিকর ঘটনা ঘটে, তার জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা থাকি আর না থাকি, বাংলার মায়েরা, ছাত্র যৌবন, এই যে স্বৈরাচারী চোর মুখ্যমন্ত্রীকে আপনারা নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবেন না। আমরা আত্মাহুতি দেবার জন্য আমরা বিধানসভার দিকে এগোচ্ছি। আমরা আপনাদের ঘরের সন্তান। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম
আপনি গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে, হেড সিলেকশনের যে রায়কে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, তাদেরকে যে প্রেস সিলেকশনের কথা বলা হয়েছে তার পরিবর্তে আপনি একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন। আপনি অবিলম্বে বাতিল করুন। আপনি বিধানসভার অধিবেশন ডেকে আমাদের মাঝে আসুন। আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনি আমাদের জনগণের দাবি, আপনি যদি আমাদের যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন আপনি আসুন। আমরা খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার কাছে আছে বুলেট, আমাদের কাছে আছে বুক। আজকে পেতে দেব বাংলার মানুষ। আমরা এই কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকি, কোনোদিন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না। এই যোগ্য চাকরিহারাদের চাকরি নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলবেন। আমরা আত্মাহুতি দেওয়ার জন্য এগোচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, মুখ্যমন্ত্রী ভালো যদি চান, যদি চোর না হন, মুখ্যমন্ত্রী যেন দেখা করেন। আমরা এই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি। সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। চলুন। শুনতে পেলে তোমরা যে মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন, কিন্তু ঘড়ির কাঁটা এখন 2:40, ব্যস্ত সময়। একবার ছবিটা দেখবো সায়ন্ত। এই মুহূর্তে সপ্তাহের প্রথম কাজের দিন 2:40 ধর্মতলার ছবিটা। দেখাবো পুলিশ কিন্তু যে মিছিলকে একদিকে করে দিয়ে গাড়ি অন্যদিক থেকে পাস করানোর চেষ্টা করছে, যাতে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ব্যস্ততম দিন কোনোভাবেই ধর্মতলা মোড় যে সম্পূর্ণ অবরুদ্ধ না হয়ে থাকে। যদিও বেশ কিছু অংশ কিন্তু এখনও অবরুদ্ধ। আমি অভিজিৎকে আরেকটা প্রান্তের ছবি দেখাতে বলবো, যে প্রান্তে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি অভিজিৎকে বলবো আরেকটা প্রান্তের ছবি দেখাতে। ঠিক যে রাস্তা হচ্ছে পার্কস্ট্রিটের দিক থেকে ধর্মতলার দিকে আসছে, সেই রাস্তাটাও সম্পূর্ণ আটকে রয়েছে এবং পুলিশ সেদিক থেকে চেষ্টা করছে যে গাড়ি যাতে পাস করানো যায়, অর্থাৎ ধর্মতলা মোড় যাতে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে না পড়ে। যেহেতু মিছিল একেবারে মাঝ বরাবর অংশ দিয়ে পাস করছে, সেই কারণে কিন্তু তুমি ধর্মতলা মোড় দেখছো সম্পূর্ণ ফাঁকা এবং অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা চাকরি হারা, যারা মিছিল করছে, তারা কিন্তু সেই সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে, SN ব্যানার্জি রোড হয়ে, রানী রাসমণি এভিনিউ হয়ে তারা বিধানসভা পৌঁছবেন এবং সেই হুঙ্কারি তারা দিচ্ছেন। বিধানসভা তারা যাবেনি, তাদের পুলিশের কোনো বাধা আটকাবেন না। পুলিশ মন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি জমা দেবেনি এবং সেই হুঙ্কার নিয়ে কিন্তু তারা আবার এগিয়ে চলেছেন। শুভজিৎ, নজর থাকবে সায়ন্ত। এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের বেশ কয়েকজনকে আমরা দেখলাম একযোগে তারা রাস্তায় নেমে এসেছেন এবং বিধানসভা অভিযানে সামিল হয়েছেন। পরপর কয়েকটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। বড় খবর নিঃসন্দেহে। বিরোধী দলনেতা সহ আরো দুজনকে অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাইলে 163 ধারা জারি আছে জানিয়ে তা নাকচ করে দেন ডায়মন্ড হারবারের এসপি। আজ আদালতে শুভেন্দুর আইনজীবী জানান আজ পর্যন্ত মহেশতলায় 153 ধারা জারি রয়েছে। আগামীকাল মহেশতলা যাওয়ার অনুমতি শুভেন্দুকে, তবে কোনো মিছিল করা যাবে না, কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না, নির্দেশ আদালতের। ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়কদের মহেশতলায় যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ এবং সেখানে কি অবস্থা, फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा, खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। दूसरी बात ये है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा
काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोररी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है। जैसे आपको बिजनेस भी कामयाबी रहे, आपका कारोबार भी चले, आपका परिवार भी चले। और दूसरी बात है, कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है, लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है, किसको किसको दुकान जल गया है, किसका पूरा जला है, किसको आधा जला है। ये बात इन्वेस्टिगेशन करके, इंक्वायरी करके, पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। তোমরা পুলিশ থেকে এটা ব্যারিকেড করে দাও, আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো, দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক, গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না, ওরা ইমিডিয়েট করবে। সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো, যাতে টেম্পোরারি দোকানটা। ये सबका बात है, आपका अकेला नहीं है। बात ये है कि टेम्पोररी हम जल्दी से जल्दी, जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है, लेकिन आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो। ये आप लोगों को भी देखना कर्तव्य है, हमारा भी है, आपको भी है। अरे पहले प्राइवेट था, अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे। খিজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যেই আগুন প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে শুভজিৎ, কিন্তু এলাকাতে ব্যাপক ক্ষোভ রয়েছে অগ্নিকাণ্ডের জেরে। যেভাবে প্রায় সমস্ত দোকানই ভস্মীভূত হয়ে গিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে আশ্বাস দেওয়ার চেষ্টা করছিলেন যে সরকার আপাতত টেম্পোরারি অর্থাৎ সাময়িকভাবে একটা বন্দোবস্ত করে দেবে ব্যবসা চালানোর, আপাতত দোকান চালানোর। अभी अंदर में मत जाओ जब तक आग पूरी खत्म नहीं होगा। আপনাদের সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে
আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক, কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক। জলের যদি কোনো প্রবলেম হয় দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো, কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে, তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে। আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন যেটা গলিতে ঢুকতে পারে। আচ্ছা, বাইক আছে? হ্যাঁ, আদিগঙ্গা থেকে জলটা নিতে পারছি। আদিগঙ্গা দিয়ে এখনো নিচ্ছে, দরকার দু একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে হবে। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा, काउंसिलर और मेयर मिलके ठीक किया है। তাই আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার, সেটা না জানলে আপনি কাকে দেবেন, অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে দোকান ঘুরে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে কেএমসি থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে। আমরা দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খিদিরপুরে পৌঁছে গেছেন। पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। তোমরা পুলিশ থেকে একটা ব্যারিকেড করে দাও, আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো, দরকার হলে वाटर टैंक। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।